আরণ্যক পঞ্চম পরিচ্ছেদ। খুব জ্যোৎস্না, তেমনি হাড় কাঁপানো শীত। পৌষ মাসের শেষ। সদর কাছারি হইতে লবটুলিয়ার ডিহি কাছারিতে তদারক করিতে গিয়াছি। লবটুলিয়ার কাছারিতে রাত্রে রান্না শেষ হইয়া সকলের আহারাদি হইতে রাত 11টা বাজিয়া যাইত। একদিন খাওয়া শেষ করিয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া দেখি তত রাত্রে আর সেই কনকনে হিমবর্ষী আকাশের তলায় কে একটি মেয়ে ফুটফুটে জ্যোৎস্নায় কাছারির কম্পাউন্ডের সীমানায় দাঁড়াইয়া আছে। পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ওখানে কে দাঁড়িয়ে? পাটোয়ারি বলিল, ও কুন্তা। আপনার আসবার কথা শুনে আমায় কাল বলছিল ম্যানেজারবাবু আসবেন, তাঁর পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসব, আমার ছেলেপুলের বড় কষ্ট, তাই বলেছিলাম যাস। কথা বলিতেছি, এমন সময় কাছারির টহলদার বলোয়া আমার পাতের ডালমাখা ভাত, ভাঙা মাছের টুকরো, পাতের গোড়ায় ফেলা তরকারি ও ভাত, দুধের বাটির ভুক্তাবশিষ্ট দুধ ভাত সব লইয়া গিয়া মেয়েটির আনিত একটা পেতলের কানা উঁচু থালায় ঢালিয়া দিল। মেয়েটি চলিয়া গেল। 8-10 দিন সেবার লবটুলিয়ায় কাছারিতে ছিলাম। প্রতি রাত্রে দেখিতাম ইঁদারার পাড়ে সেই মেয়েটি আমার পাতের ভাতের জন্য সেই গভীর রাত্রে আর সেই ভয়ানক শীতের মধ্যে বাহিরে শুধু আঁচল গায়ে দিয়া দাঁড়াইয়া আছে। প্রতিদিন দেখিতে দেখিতে একদিন কৌতূহল বশে পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা যে রোজ ভাত নিয়ে যায়, ও কে? আর এই জঙ্গলে থাকেই বা কোথায়? দিনে তো কখনো দেখিনি ওকে। পাটোয়ারি বলিল, বলছি হুজুর। ঘরের মধ্যে সন্ধ্যা হইতে কাঠের গুঁড়ি জ্বালাইয়া গনগনে আগুন করা হইয়াছে। তারই ধারে চেয়ার পাতিয়া অনেকক্ষণ ধরিয়া বসিয়া কিস্তির আদায়ে হিসাব মিলাইতেছিলাম। আহার আদি শেষ করিয়া আসিয়া মনে হইল একদিনের পক্ষে কাজ যথেষ্টই করিয়াছি। কাগজপত্র গুটাইয়া পাটোয়ারির গল্প শুনিতে প্রস্তুত হইলাম। শুনুন হুজুর, বছর 10 আগে এই অঞ্চলে দেবী সিং রাজপুতের বড় রবরবা ছিল। তার ভয়ে যত গাঙ্গতার চাষি ও চোরি প্রজা জুজু হয়ে থাকত। দেবী সিং এর ব্যবসা ছিল খুব চড়া সুদে টাকা ধার দেওয়া এসব লোককে, আর তারপর লাঠিবাজি করে সুদ আসল টাকা আদায় করা। তার তাঁবে 8-9 জন লাঠিয়াল পাইকি ছিল। এখন যেমন রাসবিহারী সিং রাজপুত এই অঞ্চলের মহাজন, তখন ছিল দেবী সিং। দেবী সিং জৌনপুর জেলা থেকে এসে পূর্ণিয়ায় বাস করে। তারপর টাকা ধার দিয়ে জোর জবরদস্তি করে এ দেশের যত ভীতু গাঙ্গতা প্রজাদের হাতের মুঠোয় পুরে ফেললে। এখানে আসবার বছর কয়েক পরে সে কাশী যায় এবং সেখানে এক বাইজির বাড়ি গান শুনতে গিয়ে তার 14-15 বছরের মেয়ের সঙ্গে দেবী সিংয়ের খুব ভাব হয়। তারপর তাকে নিয়ে দেবী সিং পালিয়ে এখানে আসে। দেবী সিংয়ের বয়স 27-28 হবে। এখানে এসে দেবী সিং তাকে বিয়ে করে, কিন্তু বাইজির মেয়ে বলে সবাই যখন জেনে ফেললে, তখন দেবী সিংয়ের নিজের জাত ভাই রাজপুতরা ওর সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে এক ঘরে করলে। পয়সার জোরে দেবী সিং সেসব গ্রাহ্য করত না। তারপর বাবুগিরি আর অযথা ব্যয় করে এবং এই রাসবিহারী সিংয়ের সঙ্গে মোকদ্দমা করতে গিয়ে দেবী সিং সর্বশান্ত হয়ে গেল। আজ বছর 4 হলো সে মারা গিয়েছে। ওই কুন্তাই দেবী সিং রাজপুতের সেই বিধবা স্ত্রী। এক সময়ে ও লবটলিয়া থেকে কিংখাবের ঝালর দেয়া পালকি চেপে কুশি ও কলবলিয়ার সঙ্গমে স্নান করতে যেত। বিকানির মিছরি খেয়ে জল খেত। আজ ওর ওই দুর্দশা। আরও মুশকিল এই যে বাইজির মেয়ে সবাই জানে বলে ওর এখানে জাত নেই।
তা কি ওর স্বামীর আত্মীয় বন্ধু রাজপুতদের মধ্যে, কি দেশওয়ালি গাঙ্গতার মধ্যে। ক্ষেত থেকে গম কাটা হয়ে গেলে যে গমের গুঁড়ো শীষ পড়ে থাকে তাই টুকরি করে খেতে খেতে বেরিয়ে কুড়িয়ে এনে বছরে 2-1 মাস ও ছোট ছোট ছেলেমেয়েদের আধ পেটা খাইয়ে রাখে। কিন্তু কখনো হাত পেতে ভিক্ষে করতে ওকে দেখিনি হুজুর। আপনি এসেছেন জমিদারের ম্যানেজার, রাজার সমান। আপনার এখানে প্রসাদ পেলে ওর তাতে অপমান নেই। বলিলাম, ওর মা সেই বাইজি ওর খোঁজ করেনি তারপর কখনো? পাটোয়ারি বলিল, দেখিনি তো কখনো হুজুর। কুন্তাও কখনো মায়ের খোঁজ করেনি। ওই দুঃখ ধান্দা করে ছেলেপুলেকে খাওয়াচ্ছে। এখন ওকে কি দেখছেন? ওর এক সময় যা রূপ ছিল এই অঞ্চলে সেরকম কখনো কেউ দেখেনি। এখন বয়সও হয়েছে, আর বিধবা হওয়ার পরে দুঃখে কষ্টে সে চেহারার কিছুই নেই। বড় ভালো আর শান্ত মেয়ে কুন্তা। কিন্তু এদেশে ওকে কেউ দেখতে পারে না। সবাই নাক সিটকে থাকে, নিচু চোখে দেখে, বোধহয় বাইজির মেয়ে বলে। বলিলাম, তা বুঝলাম, কিন্তু এই রাত 12টার সময় এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে ও একা লবটুলিয়া বস্তিতে যাবে, সে তো এখান থেকে প্রায় 3 পোয়া পথ। ওর কি ভয় করলে চলে হুজুর? এই জঙ্গলে হর ওয়াক্ত ওকে একলা ফিরতে হয়, নইলে কে আছে ওর যে চালাবে? তখন ছিল পৌষ মাস। পৌষ কিস্তির তাগাদা শেষ করিয়ায় চলিয়া আসিলাম। মাঘ মাসের মাঝামাঝি আরেকবার একটা ক্ষুদ্র চড়িমহল ইজারা দিবার উদ্দেশ্যে লবটুলিয়া যাওয়ার প্রয়োজন হইয়াছিল। তখনও শীত কিছুমাত্র কমে নাই। তার উপরে সারা দিন পশ্চিমা বাতাস বহিবার ফলে প্রত্যহ সন্ধ্যার পরে শীত দ্বিগুণ বাড়িতে লাগিল। একদিন মহালের উত্তর সীমানায় বেড়াইতে বেড়াইতে কাছারি হইতে অনেক দূরে গিয়া পড়িয়াছি। সেদিকটাতে বহু দূর পর্যন্ত শুধু কুল গাছের জঙ্গল। এইসব জঙ্গল জমা লইয়া ছাপড়া ও মুজফ্ফরপুর জেলার কালোয়ার জাতীয় লোকে লাক্ষার চাষ করিয়া বিস্তর পয়সা উপার্জন করে। কুলের জঙ্গলের মধ্যে প্রায় পথ ভুলিবার উপক্রম করিয়াছি। এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠে আর্তক্রন্দনের শব্দ, বালক বালিকার গলার চিৎকার ও কান্না এবং কর্কশ পুরুষ কণ্ঠে গালিগালাজ শুনিতে পাইলাম। কিছু দূর অগ্রসর হইয়া দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদারের চাকরেরা চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া আসিতেছে। মেয়েটির পরনে ছিন্ন মলিন বস্ত্র, সঙ্গে 2-3টি ছোট ছোট রুরুদ্যমান বালক বালিকা। 2জন ছত্রী চাকরের মধ্যে একজনের হাতে একটা ছোট ঝুড়িতে আধ ঝুড়ি পাকা কুল। আমাকে দেখিয়া ছত্রী 2জন উৎসাহ পাইয়া যাহা বলিল তাহার অর্থ এই যে তাহাদের ইজারা করা জঙ্গলে এই গাঙ্গতিন চুরি করিয়া কুল পাড়িতেছিল বলিয়া তাহাকে কাছারিতে পাটোয়ারি বিচারার্থ ধরিয়া লইয়া যাইতেছে। হুজুর আসিয়া পড়িয়াছেন, ভালোই হইয়াছে। প্রথমেই ধমক দিয়া মেয়েটিকে তাহাদের হাত হইতে ছাড়াইলাম। মেয়েটি তখন ভয়ে লজ্জায় জড়সড় হইয়া একটি কুলঝোপের আড়ালে গিয়া দাঁড়াইয়াছে। তাহার দুর্দশা দেখিয়া এত কষ্ট হইল। ইজারাদারের লোকেরা কি সহজে ছাড়িতে চায়? তাহাদের বুঝাইলাম, বাপু গরিব মেয়ে মানুষ, যদি ওর ছেলেপুলেকে খাওয়াইবার জন্য আধ ঝুড়ি টক কুল পাড়িয়াই থাকে, তাহাতে তোমাদের লাক্ষা চাষের বিশেষ কি ক্ষতিটা হইয়াছে? উহাকে বাড়ি যাইতে দাও। একজন বলিল, জানেন না হুজুর, ওর নাম কুন্তা। এই লবটুলিয়াতে ওর বাড়ি। ওর অভ্যেস চুরি করে কুল পাড়া। আরও একবার 8 বছর হাতে হাতে ধরেছিলাম। ওকে এবার শিক্ষা না দিয়ে দিলে। প্রায় চমকিয়া উঠিলাম। কুন্তা? তাহাকে তো চিনি নাই। তার একটা কারণ, দিনের আলোতে কুন্তাকে তো দেখি নাই, যাহা দেখিয়াছি রাত্রে। ইজারাদারের লোকজনকে তৎক্ষণাৎ শাসাইয়া কুন্তাকে মুক্ত করিলাম।
সে লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া ছেলেপুলাদের লইয়া বাড়ি চলিয়া গেল। যাইবার সময় কুলের ধামাটি ও আঁকশি গাছটা সেখানেই ফেলিয়া গেল, বোধহয় ভয়ে ও সংকোচে। আমি উপস্থিত লোকগুলির মধ্যে একজনকে সেগুলি কাছারিতে লইয়া যাইতে বলাতে তাহারা খুব খুশি হইয়া ভাবিল, ধামা ও আঁকশি সরকারে নিশ্চয়ই বাজেয়াপ্ত হইবে। কাছারিতে আসিয়া পাটোয়ারিকে বলিলাম, তোমাদের দেশের লোক এত নিষ্ঠুর কেন বনোয়ারিলাল? বনোয়ারি পাটোয়ারি খুব দুঃখিত হইল। বনোয়ারি লোকটা ভালো, এদেশের তুলনায় সত্যিই তার হৃদয়ে দয়া মায়া আছে। কুন্তার ধামা ও আঁকশি সে তখনই পাইক দিয়া লপটলিয়াতে কুন্তার বাড়ি পাঠাইয়া দিল। সেই রাত্রি হইতে কুন্তা বোধহয় লজ্জায় আর কাছারিতেও ভাত লইতে আসে নাই। শীত শেষ হইয়া বসন্ত পড়িয়াছে। আমাদের এ জঙ্গলমহলের পূর্ব দক্ষিণ সীমানা হইতে 7-8 ক্রোশ দূরে, অর্থাৎ সদর কাছারি হইতে প্রায় 14-15 ক্রোশ দূরে ফাল্গুন মাসে হোলির সময় একটা প্রসিদ্ধ গ্রাম্য মেলা বসে। এবার সেখানে যাইব বলিয়া ঠিক করিয়াছিলাম। বহু লোকের সমাগম অনেক দিন দেখি নাই। এদেশের মেলা কীরকম জানিবার একটা কৌতূহলও ছিল, কিন্তু কাছারির লোকে পুনঃ পুনঃ নিষেধ করিল। পথ দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি, উপরন্তু গোটা পথটার প্রায় সর্বত্রই বাঘের ও বন্য মহিষের ভয়। মাঝে মাঝে বস্তি আছে বটে, কিন্তু সে বড় দূরে দূরে। বিপদে পড়িলে তাহারা বিশেষ কোনো উপকারে আসিবে না ইত্যাদি। জীবনে কখনো এতটুকু সাহসের কাজ করিবার অবকাশ পায় নাই। এই সময়ে এইসব জায়গায় যতদিন আছি, যাহা করিয়া লইতে পারি, বাংলাদেশে ও কলিকাতায় ফিরিয়া গেলে কোথায় পাইব পাহাড় জঙ্গল, কোথায় পাইব বাঘ ও বন্য মহিষ? ভবিষ্যতের দিনে আমার মুখে গল্প শ্রবণ নিরত পৌত্র পৌত্রীদের মুখ ও উৎসুক তরুণ দৃষ্টি কল্পনা করিয়া মুনেশ্বর মাহাতো, পাটোয়ারি ও নবীনবাবু মুহুরীর সকল আপত্তি উড়াইয়া দিয়া মেলার দিন খুব সকালে ঘোড়া করিয়া রওনা হইলাম। আমাদের মহালের সীমানা ছাড়াইতেই 2 ঘণ্টা লাগিয়া গেল, কারণ পূর্ব দক্ষিণ সীমানাতেই আমাদের মহালের জঙ্গল বেশি। পথ নাই বলিলেও চলে, ঘোড়া ভিন্ন অন্য কোনো যানবাহন সে পথে চলা অসম্ভব। যেখানে সেখানে ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, শাল জঙ্গল, দীর্ঘ কাশ ও বনঝাউয়ের বন। সমস্ত পথটা উঁচু নিচু, মাঝে মাঝে উঁচু বালিয়াড়ি রাঙামাটির ডাঙা, ছোট পাহাড়, পাহাড়ের উপর ঘন কাঁটা গাছের জঙ্গল। আমি যদৃচ্ছাক্রমে কখনো দ্রুত কখনো ধীরে অশ্বচালনা করিতেছি। ঘোড়াকে কদম চালে ঠিক চালানো সম্ভব হইতেছে না। খারাপ রাস্তা ও ইতস্তত বিক্ষিপ্ত শিলাখণ্ডের দরুন কিছুদূর অন্তর অন্তর ঘোড়ার চাল ভাঙিয়া যাইতেছে। কখনো গ্যালপ, কখনো দুলকি, কখনো বা পায়চারি করিবার মতো মৃদু গতিতে শুধু হাঁটিয়া যাইতেছে। আমি কিন্তু কাছারি ছাড়িয়া পর্যন্তই আনন্দে মগ্ন হইয়া আছি। এখানে চাকুরি লইয়া আসার দিনটি হইতে এই দেশের এই ধুধু মুক্ত প্রান্তর ও বনভূমি আমাকে ক্রমশ দেশ ভুলাইয়া দিতেছে। সভ্য জগতের শত প্রকারের আরামের উপকরণ অভ্যাসকে ভুলাইয়া দিতেছে। বন্ধু বান্ধব পর্যন্ত ভুলাইবার জোগাড় করিয়া তুলিয়াছে। যাক না ঘোড়া আস্তে বাজরে। শৈল শানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে, পাহাড়ের নিচে উপর মাঠের সর্বত্র ঝুপসি গাছের ডাল ঝাড় ঝাড় ধাতব ফুলের ভারে অবনত, গোলগলি ফুলের নিষ্পত্র দুগ্ধ শুভ্র কাণ্ডে হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মতো ফুল মধ্যাহ্নের রৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে। তখন কতটা পথ চলিল, কে রাখে তাহার হিসাব?
কিন্তু হিসাব খানিকটা যে রাখিতেই হইবে, নতুবা দিকভ্রান্ত ও পথভ্রান্ত হইবার সম্পূর্ণ সম্ভাবনা আমাদের জঙ্গলের সীমানা অতিক্রম করিবার পূর্বেই এ সত্যটি ভালো করিয়া বুঝিলাম। কিছু দূর তখন অন্যমনস্কভাবে গিয়াছি। হঠাৎ দেখি সম্মুখে বহু দূরে একটা খুব বড় অরণ্যানীর ধূম্রনীল শীর্ষদেশ রেখাকারে দিগ্বলয়ের সে অংশে এই প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কোথা হইতে আসিল এত বড় বন এখানে? কাছারিতে কেহ তো একথা বলে নাই যে মৈশুণ্ডীর মেলার কাছাকাছি কোথাও অমন বিশাল অরণ্য বর্তমান। পরক্ষণেই ঠাহর করিয়া বুঝিলাম পথ হারাইয়াছি। সম্মুখের বনরেখা মোহনপুরা রিজার্ভ ফরেস্ট না হইয়া যায় না, যাহা আমাদের কাছারি হইতে খাড়া উত্তর পূর্ব কোণে অবস্থিত। এসব দিকে চলতি বাঁধা পথ বলিয়া কোনো জিনিস নাই। লোকজনও কেহ বড় একটা হাঁটে না। তাহার উপর চারিদিকে দেখিতে ঠিক একই রকম, সেই এক ধরনের ডাঙা, এক ধরনের গোলগলীয় ধাতব ফুলের বন, সঙ্গে সঙ্গে আছে চড়া রৌদ্রের কম্পমান তাপ তরঙ্গ। দিক ভুল হইতে বেশিক্ষণ লাগে না আনাড়ি লোকের পক্ষে। ঘোড়ার মুখ আবার ফিরাইলাম। হুঁশিয়ার হইয়া গন্তব্যস্থানের অবস্থান নির্ণয় করিয়া একটা দিক চিহ্ন দূর হইতে আন্দাজ করিয়া বাছিয়া লইলাম। অকুল সমুদ্রে জাহাজ ঠিক পথে চালনা, অনন্ত আকাশে অ্যারোপ্লেনের পাইলটের কাজ করা আর এইসব অজানা সুবিশাল পথহীন বনপ্রান্তরে অশ্বচালনা করিয়া তাহাকে গন্তব্যস্থানে লইয়া যাওয়া প্রায় একই শ্রেণীর ব্যাপার। অভিজ্ঞতা যাহাদের আছে তাহাদের এই কথার সত্যতা বুঝিতে বিলম্ব হইবে না। আবার রৌদ্রদগ্ধ নিষ্পত্র গুল্মরাজি, আবার বনকুসুমের মৃদু মধুর গন্ধ, আবার অনাবৃত শিলাস্তূপ সদৃশ প্রতীয়মান গণ্ড শৈলমালা, আবার রক্তপলাশের শোভা। বেলা বেশ চড়িল। জল খাইতে পাইলে ভালো হইত। ইহার মধ্যেই মনে হইল কারো নদী ছাড়া এ পথে কোথাও জল নাই। জানি এখানে আমাদের জঙ্গলেরই সীমা কতক্ষণে ছাড়াইব ঠিক নাই। কারো নদী তো বহু দূর। এ চিন্তার সঙ্গে তৃষ্ণা যেন হঠাৎ বাড়িয়া উঠিল। মুকুন্দি চাকলাদারকে বলিয়া দিয়াছিলাম আমাদের মহালের সীমানায় সীমানা জ্ঞাপক বাবলা কাঠের খুঁটি বা মহাবীরের ধ্বজার অনুরূপ যাহা হয় কিছু পুঁতিয়া রাখে। এ সীমানায় কখনো আসি নাই। দেখিয়া বুঝিলাম চাকলাদার সে আদেশ পালন করে নাই। ভাবিয়াছে এই জঙ্গল ঠেলিয়া কলিকাতার ম্যানেজারবাবু আর সীমানা পরিদর্শনে আসিয়াছেন, তুমিও যেমন। কে খাটিয়া মরে? যেমন আছে তেমনি থাকুক। পথের কিছু দূরে আমাদের সীমানা ছাড়াইয়া এক জায়গায় ধোঁয়া উঠিতেছে দেখিয়া সেখানে গেলাম। জঙ্গলের মধ্যে একদল লোক কাঠ পুড়াইয়া কয়লা করিতেছে। এই কয়লা তাহারা গ্রামে গ্রামে শীতকালে বেচিবে। এদেশের শীতে গরিব লোকে মালসায় কয়লার আগুন করিয়া শীত নিবারণ করে। কাঠ কয়লা 400 পয়সায় বিক্রি হয়, তাও কিনিবার পয়সা অনেকের জোটে না। আর এত পরিশ্রম করিয়া কাঠ কয়লা পুড়াইয়া পয়সায় 400 দরে বেচিয়া কয়লাওয়ালাদের মজুরিই বা কিভাবে পোষায় তাও বুঝি না। এই দেশে পয়সা জিনিসটা বাংলাদেশের মতো সস্তা নয়। এখানে আসিয়া পর্যন্ত তা দেখিতেছি। শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি কেঁদ ও আমলকির বনে, সেখানে বড় একটা মাটির হাঁড়িতে মকায় সিদ্ধ করিয়া কাঁচা শাল পাতায় সকলে একত্রে খাইতে বসিয়াছে। আমি যখন গেলাম, লবণ ছাড়া অন্য কোনো উপকরণ নাই। নিকটে বড় বড় গর্তের মধ্যে ডালপালা পুড়িতেছে। একটা ছোকরা সেখানে বসিয়া কাঁচা শালের লম্বা ডাল দিয়া আগুনে ডালপালা উল্টাইয়া দিতেছে। জিজ্ঞাসা করিলাম, কি ও গর্তের মধ্যে কি পুড়ছে? তাহারা খাওয়া ছাড়িয়া সকলে একযোগে দাঁড়াইয়া উঠিয়া ভীত নেত্রে আমার দিকে চাহিয়া থতমত খাইয়া বলিল, লাকড়ি কয়লা হুজুর।
আমার ঘোড়ায় চড়া মূর্তি দেখিয়া লোকগুলো ভয় পাইয়াছে। বুঝিলাম আমাকে বন বিভাগের লোক ভাবিয়াছে। এসব অঞ্চলের বন গভর্নমেন্টের খাসমহলের অন্তর্ভুক্ত। বিনা অনুমতিতে বন কাটা কি কয়লা পোড়ানো বেআইনি। তাহাদের আশ্বস্ত করিলাম, আমি বন বিভাগের কর্মচারী নই, কোনো ভয় নাই তাদের, যত ইচ্ছা কয়লা করুক। একটু জল পাওয়া যায় এখানে? খাওয়া ফেলিয়া একজন ছুটিয়া গিয়া মাজা ঝকঝকে জামবাটিতে পরিষ্কার জল আনিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম কাছেই বনের মধ্যে ঝর্ণা আছে, তার জল। ঝর্ণা? আমার কৌতূহল হইল, ঝর্ণা কোথায়? শুনি নাই তো এখানে ঝর্ণা আছে। উহারা বলিল, ঝর্ণা নাই হুজুর, উনুই। পাথরের গর্তে একটু একটু করে জল জমে, 1 ঘন্টায় আধশের জল হয়, খুব সাফা পানি, ঠান্ডাও বহুত। জায়গাটা দেখিতে গেলাম, কি সুন্দর ঠান্ডা বনবীথি। পাখিরা বোধহয় এই নির্জন অরণ্যে শিলাতলে শরৎ বসন্তের দিনে কি গভীর নিশীথ রাত্রে জলকেলি করিতে নামে। বনের খুব ঘন অংশে বড় বড় পিয়াল ও কেদের ডালপালা দিয়া ঘেরা একটা নাবাল জায়গা। তলাটা কালো পাথরের, একখানা খুব বড় প্রস্তরবেদী যেন কালে ক্ষয় পাইয়া ঢেঁকির গড়ের মতো হইয়া গিয়াছে, যেন খুব একটা বড় প্রাকৃতিক পাথরের খোড়া। তার উপর সপুষ্প পিয়াল শাখা ঝুপসি হইয়া পড়িয়া ঘন ছায়ার সৃষ্টি করিয়াছে। পিয়াল ও শালমঞ্জুরির সুগন্ধ বনের ছায়ায় ভুর ভুর করিতেছে। পাথরের খোলে বিন্দু বিন্দু জল জমিতেছে, এইমাত্র জল তুলিয়া লইয়া গিয়াছে, এখনো 1/2 ছটাক জলও জমে নাই। উহারা বলিল, এ ঝর্ণার কথা অনেকে জানে না হুজুর, আমরা বনে জঙ্গলে হার ওয়াক্ত বেড়াই, আমরাই জানি। আরও মাইল 5 গিয়ে কারো নদী পড়িল। খুব উঁচু বালির পাড় দুধারে অনেকটা খাড়া নিচে নামিয়া গেলে তবে নদীর খাত। বর্তমানে খুব সামান্যই জল আছে। দুপারে অনেক দূর পর্যন্ত বালুকাময় তীর ধু ধু করিতেছে, যেন পাহাড় হইতে নামিতেছে মনে হইল। ঘোড়ায় জল পার হইয়া যাইতে যাইতে এক জায়গায় ঘোড়ার জিন পর্যন্ত আসিয়া ঠেকিল। রেকাব দল শুদ্ধ পা মুড়িয়া অতি সন্তর্পণে পার হইলাম। ওপারে ফুটন্ত রক্ত পলাশের বন, উঁচু নিচু রাঙা রাঙা শিলাখণ্ড, আর শুধুই পলাশ আর পলাশ, সর্বত্র পলাশ ফুলের মেলা। একবার দূরে একটা বুনো মহিষকে ধাতব ফুলের বন হইতে বাহির হইতে দেখিলাম। সেটা পাথরের উপর দাঁড়াইয়া পায়ের খুর দিয়া মাটি খুঁড়িতে লাগিল। ঘোড়ার মুখের লাগাম কষিয়া থমকাইয়া দাঁড়াইলাম। ত্রিসীমানায় কোথাও জনমানব নাই, যদি শিং পাতিয়া তাড়া করিয়া আসে। কিন্তু সৌভাগ্যের বিষয়, সেটা আবার পথের পাশের বনের মধ্যে ঢুকিয়া অদৃশ্য হইয়া গেল। নদী ছাড়াইয়া আরও কিছু দূর গিয়া পথের দৃশ্য কি চমৎকার। তবুও তো ঠিক দুপুর ঝাঁঝা করিতেছে, অপরাহ্নের ছায়া নাই, রাত্রির জ্যোৎস্না লোক নাই। কিন্তু সে নিস্তব্ধ খররৌদ্র মধ্যাহ্নে বাঁ দিকে বনাবৃত দীর্ঘ শৈলমালা, দক্ষিণে লৌহপ্রস্তর ও পায়োরাইট ছড়ানো উঁচু নিচু জমিতে শুধুই শুভ্র কাণ্ড গোলগুলি ফুলের গাছ ও রাঙা ধাতব ফুলের জঙ্গল। সেই জায়গাটা সত্যি একেবারে অদ্ভুত। অমন রুক্ষ অথচ সুন্দর, পুষ্কাকীর্ণ অথচ উদ্দাম, অতি মাত্রায় বন্য ভূমিশ্রী দেখিই নাই কখনো জীবনে। আর তার উপর ঠিক দুপুরের খাঁ খাঁ রৌদ্র। মাথার উপরের আকাশ কি ঘন নীল। আকাশে কোথাও একটা পাখি নাই। শূন্য মাটিতে বন্য প্রকৃতির বুকে কোথাও একটা মানুষ বা জীবজন্তু নাই। নিঃশব্দ ভয়ানক নিরালা। চারিদিকে চাহিয়া প্রকৃতির এই বিজন রূপলীলার মধ্যে ডুবিয়া গেলাম।
ভারতবর্ষে এমন জায়গা আছে জানিতাম না তো। এই যেন ফিল্মে দেখা দক্ষিণ আমেরিকার অ্যারিজোনা বা নাভাজো মরুভূমি কিংবা হডজনের পুস্তকে বর্ণিত গিলা নদীর অববাহিকা অঞ্চল। মেলায় পৌঁছিতে বেলা 1টা বাজিয়া গেল। প্রকাণ্ড মেলা, যে দীর্ঘ শৈলশ্রেণী পথের বাঁ ধারে আমার সঙ্গে সঙ্গে ক্রোশ 3 ধরিয়া চলিয়া আসিতেছিল, তারই সর্বদক্ষিণ প্রান্তে ছোট্ট একটা গ্রামের মাঠে পাহাড়ের ঢালুতে চারিদিকে শালপলাশের বনের মধ্যেই মেলা বসিয়াছে। মহিষাদড়ি, কড়ারি, তিনটাঙা, লাছমানিয়াটোলা, ভীমদাসটোলা, মহালিখার রূপ প্রভৃতি দূরের নিকটের নানা স্থান হইতে লোকজন, প্রধানত মেয়েরা আসিয়াছে। তরুণী বন্য মেয়েরা আসিয়াছে চুলে পিয়াল ফুল কি রাঙা ধাতব ফুল গুঁজিয়া, কারো কারো মাথায় বাঁকা খোঁপায় কাঠের চিরুনি আটকানো। বেশ সুঠাম সুললিত লাবণ্য ভরা দেহের গঠন প্রায় অনেক মেয়েরই। তারা আমোদ করিয়া খেলপুতির দানার মালা, সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স, বাঁশি, আয়না, অতি বাজে এসেন্স কিনিতেছে। পুরুষেরা 1 পয়সায় 10টা কালি সিগারেট কিনিতেছে। ছেলেমেয়েরা তিলুয়া, রেউড়ি, রামদানার লাড্ডু ও তেলে ভাজা খাজা কিনিয়া খাইতেছে। হঠাৎ মেয়ে মানুষের গলায় আর্তকান্নার স্বর শুনিয়া চমকিয়া উঠিলাম। একটা উঁচু পাহাড়ি ডাঙায় যুবক যুবতীরা ভিড় করিয়া দাঁড়াইয়া হাসি খুশি গল্পগুজব আদর আপ্যায়নে মত্ত ছিল। কান্নাটা উঠিল সেখান হইতেই। ব্যাপার কি? কেহ কি হঠাৎ পঞ্চত্বপ্রাপ্ত হইল? একজন লোককে জিজ্ঞাসা করিয়া জানিলাম তা নয়, কোনো একটি বধূর সহিত তার পিত্রালয়ের গ্রামের কোনো মেয়ের সাক্ষাৎ হইয়াছে। এদেশের রীতি নাকি এইরূপ, গ্রামের মেয়ে বা কোনো প্রবাসিনী সখী কুটুম্বিনী বা আত্মীয়ার সঙ্গে অনেকদিন পর দেখা হইলেই উভয়ে উভয়ের গলা জড়াইয়া মরা কান্না জুড়িয়া দিবে। অনভিজ্ঞ লোকে ভাবিতে পারে উহাদের কেহ মরিয়া গিয়াছে। আসলে ইহা আদর আপ্যায়নের একটা অঙ্গ। না কাঁদিলে নিন্দা হইবে। মেয়েরা বাপের বাড়ির মানুষ দেখিয়া কাঁদে নাই, অর্থাৎ তাহা হইলে প্রমাণ হয় যে স্বামী গৃহে বড় সুখেই আছে। মেয়ে মানুষের পক্ষে ইহা নাকি বড়ই লজ্জার কথা। এক জায়গায় বইয়ের দোকানে চটের থলের ওপর বই সাজাইয়া বসিয়াছে হিন্দি গোলেব কাউলি, লায়লা মজনু, বেতাল 25, প্রেম সাগর ইত্যাদি। প্রবীণ লোকে কেহ কেহ বই উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছে। বুঝিলাম বুক স্টলে দণ্ডায়মান পাঠকের অবস্থা আনাতোল ফ্রাঁসের প্যারিসেও যেমন, এই বন্য দেশে কড়ারি তিনটাঙার হোলির মেলাতেও তাহাই। বিনা পয়সায় দাঁড়াইয়া পড়িয়া লইতে পারিলে কেহ বড় একটা বই কেনে না। দোকানির ব্যবসা বুদ্ধি কিন্তু বেশ প্রখর। সে জনৈক তন্ময়চিত্ত পাঠককে জিজ্ঞাসা করিল, কেতাব কিনবে কি? না হয়তো রেখে দিয়ে অন্য কাজ দেখো। মেলার স্থান হইতে কিছু দূরে একটা শালবনের ছায়ায় অনেক লোক রাঁধিয়া খাইতেছে। ইহাদের জন্য মেলার এক অংশে তরি তরকারির বাজার বসিয়াছে। কাঁচা শাল পাতার ঠোঙায় শুটকি, কুচো চিংড়ি ও নালচে পিঁপড়ের ডিম বিক্রয় হইতেছে। লাল পিঁপড়ের ডিম এখানকার একটি প্রিয় সুখাদ্য। তাছাড়া আছে কাঁচা পেঁপে, শুকনো কুল, কেঁদ ফুল, পেয়ারা ও বুনো শিম। হঠাৎ কাহার ডাক কানে গেল, ম্যানেজার বাবু। চাহিয়া দেখি ভিড় ঠেলিয়া লবটুলিয়ার পাটোয়ারির ভাই ব্রহ্মা মাহাতো আগাইয়া আসিতেছে। হুজুর, আপনি কখন এলেন? সঙ্গে কে? বলিলাম, ব্রহ্মা, এখানে কি মেলা দেখতে? না হুজুর, আমি মেলার ইজারাদার। আসুন আসুন, আমার তাঁবুতে চলুন, একটু পায়ের ধুলো দেবেন। মেলার এক পাশে ইজারাদারের তাঁবু। সেখানে ব্রহ্মা খুব খাতির করিয়া আমায় লইয়া গিয়া একখানা পুরানো বেন্টের চেয়ারে বসাইল। সেখানে একজন লোক দেখিলাম,
অমন লোক বোধহয় পৃথিবীতে আর দেখিব না। লোকটি কে জানি না, ব্রহ্মা মাহাতোর কোনো কর্মচারী হইবে। বয়স 50-60 বছর, গা খালি, রং কালো, মাথার চুল কাঁচা পাকায় মেশানো। তাহার হাতে একটা বড় থলিতে 1 থলি পয়সা, বগলে একখানা খাতা। সম্ভবত মেলার খাজনা আদায় করিয়া বেড়াইতেছে, ব্রহ্মা মাহাতোকে হিসাব বুঝাইয়া দিবে। মুগ্ধ হইলাম তাহার চোখের দৃষ্টি ও মুখের অসাধারণ দীননম্র ভাব দেখিয়া। যেন কিছু ভয়ের ভাবও মেশানো ছিল সে দৃষ্টিতে। ব্রহ্মা মাহাতো রাজা নয়, ম্যাজিস্ট্রেট নয়, কাহারও দণ্ডমুণ্ডের কর্তা নয়, গভর্নমেন্টের খাসমহলের জনৈক বর্ধিষ্ণু প্রজা মাত্র। লইয়াছেই না হয় মেলারই যারা। এত দিনভাব কেন ও লোকটার তার কাছে? তারও পরে আমি যখন তাঁবুতে গেলাম, স্বয়ং ব্রহ্মা মাহাতো আমাকে অত খাতির করিতেছে দেখিয়া লোকটা আমার দিকে অতিরিক্ত সম্ভ্রম ও দীনতার দৃষ্টিতে ভয়ে ভয়ে 1-8 বারের বেশি চাহিতে ভরসা পাইল না। ভাবিলাম লোকটার অত দীনহীন দৃষ্টি কেন? খুব কি গরিব? লোকটার মুখে কি যেন ছিল। বারবার আমি চাহিয়া দেখিতে লাগিলাম। Blessed are the meek, for theirs is the kingdom of heaven. এমন ধারা সত্যিকার দীন বিনম্র মুখ কখনো দেখি নাই। ব্রহ্মা মাহাতোকে লোকটার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম তার বাড়ি কড়ারি 3 টাঙা। যে গ্রামে ব্রহ্মা মাহাতোর বাড়ি, নাম গিরিধারী লাল, জাতি গাঙ্গতা। উহার এক ছোট ছেলে ছাড়া আর সংসারে কেহই নাই। অবস্থা যাহা অনুমান করিয়াছিলাম, অতি গরিব। সম্প্রতি ব্রহ্মা তাহাকে মেলায় দোকানের আদায়কারী কর্মচারী বহাল করিয়াছে। দৈনিক 4 আনা বেতন ও খাইতে দিবে। গিরিধারী লালের সঙ্গে আমার আরও দেখা হইয়াছিল, কিন্তু তাহার সঙ্গে শেষবারের সাক্ষাতের সময়কার অবস্থা বড় করুণ। পরে সেসব কথা বলিব। অনেক ধরনের মানুষ দেখিয়াছি, কিন্তু গিরিধারী লালের মতো সাচ্চা মানুষ কখনো দেখি নাই। কত কাল হইয়া গেল, কত লোককে ভুলিয়া গিয়াছি, কিন্তু যাহাদের কথা চিরকাল মনে আঁকা আছে ও থাকিবে, সেই অতি অল্প কয়েকজন লোকের মধ্যে গিরিধারী লাল একজন। বেলা পড়িয়া আসিতেছে, এখনই রওনা হওয়া দরকার। ব্রহ্মা মাহাতোকে সে কথা বলিয়া বিদায় চাহিলাম। ব্রহ্মা মাহাতো তো একেবারে আকাশ হইতে পড়িল। তাঁবুতে যারা উপস্থিত ছিল তাহারা হাঁ করিয়া আমার মুখের দিকে চাহিল। অসম্ভব, এই 30 মাইল রাস্তা, অবেলায় ফেরা। হুজুর কলিকাতার মানুষ, এই অঞ্চলের পথের খবর জানা নাই, তাই এই কথা বলিতেছেন। 10 মাইল যাইতে সূর্য যাইবে ডুবিয়া, না হয় জ্যোৎস্না রাত্রিই হইল। ঘন পাহাড় জঙ্গলের পথ, মানুষজন কোথাও নাই। বাঘ বাহির হইতে পারে, বুনো মহিষ আছে, বিশেষত পাকা কুলের সময় এখন ভালুক তো নিশ্চয়ই বাহির হইবে। কারো নদীর ওপারে মহালিখা রূপের জঙ্গলে এই তো সেদিনেও এক গরুর গাড়ির গাড়োয়ানকে বাঘে লইয়াছে। বেচারি জঙ্গলের পথে একা আসিতেছিল। অসম্ভব হুজুর, রাত্রে এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, যখন দয়া করিয়া আসিয়াছেন গরিবের ডেরায়। কাল সকালে তখন ধীরে সুস্থে গেলেই হইবে। এ বাসন্তী পূর্ণিমায় পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে জনহীন পাহাড় জঙ্গলের পথ একা ঘোড়ায় চড়িয়া যাওয়ার প্রলোভন আমার কাছে দুর্দমনীয় হইয়া উঠিল। জীবনে আর কখনো হইবে না, এই হয়তো শেষ। আর যে অপূর্ব বন পাহাড়ের দৃশ্য দেখিয়া আসিয়াছি পথে, জ্যোৎস্না রাত্রে, বিশেষত পূর্ণিমার জ্যোৎস্নায় তাহাদের রূপ একবার দেখিব না যদি, তবে এতটা কষ্ট করিয়া আসিবার কি অর্থ হয়?
সকলের স্বনির্বন্ধ অনুরোধ এড়াইয়া রওনা হইলাম। ব্রহ্মা মাহাতো ঠিকই বলিয়াছিল, কারো নদীতে পৌঁছিবার কিছু পূর্বেই টকটকে লাল সুবৃহৎ সূর্যটা পশ্চিম দিক চক্রবালে একটা অনুচ্চ শৈলমালার পেছনে অস্ত গেল। কারো নদীর তীরের বালোয়ারির উপর যখন ঘোড়াশুদ্ধ উঠিয়াছি, এইবার এখান হইতে ঢালু বালির পথে নদীগর্ভে নামিব। হঠাৎ সেই সূর্যাস্তের দৃশ্য এবং ঠিক পূর্বে বহু দূরে কৃষ্ণরেখার মতো পরিদৃশ্যমান মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মাথায় নবোদিত পূর্ণচন্দ্রের দৃশ্য, যুগপৎ এই অস্ত উদয়ের দৃশ্যে থমকিয়া ঘোড়াকে লাগাম কষিয়া দাঁড় করাইলাম। সেই নির্জন অপরিচিত নদী তীরে সমস্তই যেন একটা অবাস্তব ব্যাপারের মতো দেখাইতেছে। পথে সর্বত্র পাহাড়ের ঢালুতে ও ডাঙায় ছাড়া ছাড়া জঙ্গল, মাঝে মাঝে সরু পথটাকে যেন দুই দিক হইতে চাপিয়া ধরিতেছে, আবার কোথাও কিছু দূরে সরিয়া যাইতেছে। কি ভয়ঙ্কর নির্জন চারিদিক! দিন মানে যা হয় একরূপ ছিল, জ্যোৎস্না উঠিবার পর মনে হইতেছে যেন অজানা ও অদ্ভুত সৌন্দর্যময় পরিরাজ্যের মধ্য দিয়া চলিয়াছি। সঙ্গে সঙ্গে বাঘের ভয়ও হইল। মনে পড়িল মেলায় ব্রহ্মা মাহাতো এবং কাছারিতে প্রায় সকলেই রাত্রে এ পথে একা আসিতে বারবার নিষেধ করিয়াছিল। মনে পড়িল নন্দকিশোর গোঁসাই নামে আমাদের একজন বাথানদার প্রজা আজ মাস 2-3 আগে কাছারিতে বসিয়া গল্প করিয়াছিল এই মহালিখারূপের জঙ্গলে সে সময় কাহাকে বাঘে খাওয়ার ব্যাপার। জঙ্গলের এখানে ওখানে বড় বড় কুল গাছে কুল পাকিয়া ডাল নত হইয়া আছে, তলায় বিস্তর শুকনো ও পাকা কুল ছড়ানো। সুতরাং ভালুক বাহির হইবারও সম্ভাবনা খুবই। বুনো মহিষ এ বনে না থাকিলেও মোহনপুরা জঙ্গল হইতে এ বেলার মতো এক আধটা ছিটকাইয়া আসিতে কতক্ষণ? সম্মুখে এখনো 15 মাইল নির্জন বনপ্রান্তরের উপর দিয়া পথ। ভয়ের অনুভূতি চারিপাশের সৌন্দর্যকে যেন আরও বাড়াইয়া তুলিল। এক এক স্থানে পথ দক্ষিণ হইতে খাড়া উত্তরে ও উত্তর হইতে পূর্বে ঘুরিয়া গিয়াছে। পথের খুব কাছে বাম দিকে সর্বত্রই একটানা অনুচ্চ শৈলমালা, তাদের ঢালুতে গোলগলি ও পলাশের জঙ্গল, উপরের দিকে শাল ও বড় বড় ঘাস। জ্যোৎস্না এবার ফুট ফুট করিতেছে, গাছের ছায়া হ্রস্বতম হইয়া উঠিয়াছে। কি একটা বন্য ফুলের সুবাসে জ্যোৎস্না শুভ্র প্রান্তর ভরপুর। অনেক দূরে পাহাড়ে সাঁওতালেরা জুম চাষের জন্য আগুন দিয়াছে। সে কি অভিনব দৃশ্য! মনে হইতেছে পাহাড়ের আলোমালা কে যেন সাজাইয়া রাখিয়াছে। কখনো যদি এসব দিকে না আসিতাম, কেহ বলিলেও বিশ্বাস করিতাম না যে বাংলাদেশের এত নিকটেই এরূপ সম্পূর্ণ জনহীন অরণ্য প্রান্তর ও শৈলমালা আছে, যাহা সৌন্দর্যে আরিজোনার পাথুরে মরুদেশ বা রোডেসিয়ার বুশভেল্ডের অপেক্ষা কম নয় কোনো অংশে। বিপদের দিক থেকে দেখিতে গেলেও এসব অঞ্চল নিতান্ত পুতু বলা চলে না। সন্ধ্যার পরেই যেখানে বাঘ ভালুকের ভয়ে লোকে পথ হাঁটে না। এই মুক্ত জ্যোৎস্না শুভ্র বন প্রান্তরের মধ্য দিয়া যাইতে যাইতে ভাবিতেছিলাম, এই এক আলাদা জীবন। যারা ঘরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নাই, সেই সব বারমুখ খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। কলিকাতা হইতে প্রথম আসিয়া এখানকার এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল, কিন্তু এখন আমার মনে হয় এই ভালো।
এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। শহরের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি? এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শাল পলাশের বনের মধ্য দিয়া এই রকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হু হু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাই না। জ্যোৎস্না আরও ফুটিয়াছে। নক্ষত্র দল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য। চারিধারে চাহিয়া মনে হয় এ সে পৃথিবী নয় এতদিন যাহাকে জানিতাম, এ স্বপ্নভূমি। এই দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে। তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু। বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিগ্বলয় রেখা যাদের কখনো হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে এই পৃথিবী ধরা দেয় না কোনো কালেই। মহালিখা রূপের জঙ্গল শেষ হইতেই মাইল 4 গিয়া আমাদের সীমানা শুরু হইল। রাত প্রায় 9টার সময় কাছারি পৌঁছিলাম। কাছারিতে ঢোলের শব্দ শুনিয়া বাহিরের দিকে চাহিয়া দেখি একদল লোক কাছারির কম্পাউন্ডে কোথা হইতে আসিয়া ঢোল বাজাইতেছে। ঢোলের শব্দে কাছারির সিপাহী কর্মচারীরা আসিয়া তাহাদের ঘিরিয়া দাঁড়াইল। কাহাকেও ডাকিয়া ব্যাপারটা কি জিজ্ঞাসা করিব ভাবিতেছি, এমন সময় জমাদার মুক্তিনাথ সিং দরজার কাছে আসিয়া সেলাম করিয়া বলিল, একবার বাইরে আসবেন মেহরবানি করকে। কি জমাদার, কি ব্যাপার? হুজুর, দক্ষিণ দেশে এবার ধান মরে যাওয়াতে আজন্মা হয়েছে। লোকে চালাতে না পেরে দেশে দেশে নাচের দল নিয়ে বেরিয়েছে। ওরা কাছারিতে হুজুরের সামনে নাচবে বলে এসেছে। যদি হুকুম হয় তবে নাচ দেখায়। নাচের দল আমার আপিস ঘরের সামনে আসিয়া দাঁড়াইল। মুক্তিনাথ সিং জিজ্ঞাসা করিল, কোন নাচ তাহারা দেখাইতে পারে? দলের মধ্যে একজন 60-62 বছরের বৃদ্ধ সেলাম করিয়া বিনীতভাবে বলিল, হুজুর, হো হো নাচ আর ছক্করবাজি নাচ। দলটি দেখিয়া মনে হইল নাচের কিছু জানুক না জানুক, পেটে দুটি খাইবার আশায় সব ধরনের সব বয়সের লোক ইহার মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। অনেকক্ষণ ধরিয়া তাহারা নাচিল ও গান গাহিল। বেলা পড়িবার সময় তাহারা আসিয়াছিল। ক্রমে আকাশে জ্যোৎস্না ফুটিল। তখনও তাহারা ঘুরিয়া ঘুরিয়া হাত ধরিয়া নাচিতেছে ও গান গাহিতেছে। অদ্ভুত ধরনের নাচ ও সম্পূর্ণ অপরিচিত সুরের গান। এই মুক্ত প্রকৃতির বিশাল প্রসার ও এই সভ্য জগৎ হইতে বহু দূরে অবস্থিত নিভৃত বন্য আবেষ্টনের মধ্যে এই দিগন্ত পরিপ্লাবী ছায়াবিহীন জ্যোৎস্নালোকে এই নাচ গানই চমৎকার খাপ খায়। একটি গানের অর্থ এইরূপ: শিশুকালে বেশ ছিলাম। আমাদের গ্রামের পিছনে যে পাহাড়, তার মাথায় কেঁদ বন। সেই বনে কুড়িয়ে বেড়াতাম পাকা ফল, গাঁথতাম পিয়াল ফুলের মালা। দিন খুব সুখেই কাটত। ভালোবাসা কাকে বলে তা তখন জানতাম না। 5 নহরে ঝর্নার ধারে সেদিন কররা পাখি মারতে গিয়াছি। হাতে আমার বাঁশের নল ও আঠা কাঠি। তুমি কুসুম রঙে ছাপানো শাড়ি পরে এসেছিলে জল ভরতে। দেখে বললে, ছি, পুরুষ মানুষে কি 7 নলি দিয়ে বনের পাখি মারে? আমি লজ্জায় ফেলে দিলাম বাঁশের নল, ফেলে দিলাম আঠা কাঠির তাড়া। বনের পাখি গেল উড়ে, কিন্তু আমার মন পাখি তোমার প্রেমের ফাঁদে চিরদিনের মতো যে ধরা পড়ে গেল। আমায় 7 নলি চেলে পাখি মারতে বারণ করে এ কি করলে তুমি আমার? কাজটা কি ভালো হলো সখী?
ওদের ভাষা কিছু বুঝি কিছু বুঝি না। গানগুলি সেজন্যই বোধহয় আমার কাছে আরও অদ্ভুত লাগিল। এই পাহাড় ও পিয়াল বনের সুরে বাঁধা এদের গান এখানেই ভালো লাগিবে। ইহাদের দক্ষিণা মাত্র 4 আনা পয়সা। কাছারির আমলারা এক বাক্যে বলিল, হুজুর, তাই অনেক জায়গায় পায় না, বেশি দিয়ে ওদের লোভ বাড়াবেন না, তাছাড়া বাজার নষ্ট হবে। যা রেট তার বেশি দিলে গরিব গেরস্তরা নিজেদের বাড়িতে নাচ করাতে পারবে না হুজুর। অবাক হইলাম। 2-3 ঘন্টা প্রাণপণে খাটিয়াছে কমসে কম 17-18 জন লোক। 4 আনা ইহাদের জনপিছু 1 করিয়া পয়সাও তো পড়িবে না। আমাদের কাছারিতে নাচ দেখাইতে এই জনহীন প্রান্তর ও বন পার হইয়া এত দূর আসিয়াছে। সমস্ত দিনের মধ্যে ইহাই রোজগার। কাছে আর কোনো গ্রাম নাই যেখানে আজ রাত্রে নাচ দেখাইবে। রাত্রে কাছারিতে তাহাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করিয়া দিলাম। সকালে তাহাদের দলের সর্দারকে ডাকাইয়া 2টি টাকা দিতে লোকটা অবাক হইয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল। নাচ দেখিয়া খাইতে কেহই দেয় না, তাহার উপর আবার 2 টাকা দক্ষিণা। তাহাদের দলে 12-13 বছরের একটি ছেলে আছে। ছেলেটির চেহারা যাত্রা দলের কৃষ্ণ ঠাকুরের মতো। এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ভারী শান্ত, সুন্দর চোখ মুখ, কুচকুচে কালো গায়ের রং। দলের সামনে দাঁড়াইয়া সেই প্রথমে সুর ধরে ও পায়ে ঘুঙুর বাঁধিয়া নাচে যখন, ঠোঁটের কোণে হাসি মিলাইয়া থাকে, সুন্দর ভঙ্গিতে হাত তুলাইয়া মিষ্ট সুরে গায়, রাজা লিজিয়ে সালাম, ম্যায় পারদেসিয়া। শুধু 2টি খাইবার জন্য ছেলেটি দলের সঙ্গে ঘুরিতেছে। পয়সার ভাগ সে বড় একটা পায় না, তাও সে খাওয়া কি, চীনা ঘাসের দানা আর নুন। বড় জোর তার সঙ্গে একটু তরকারি, আলু পটল নয়, জংলি গুড়মি ফল ভাজা, নয়তো বাথুয়া শাক সিদ্ধ, কিংবা ধুঁধুল ভাজা। এই খাইয়াই মুখে হাসি সর্বদা লাগিয়ে আছে। দিব্যি স্বাস্থ্য, অপূর্ব লাবণ্য সারা অঙ্গে। দলের অধিকারীকে বলিলাম, ধাতুরিয়াকে রেখে যাও এখানে, কাছারিতে কাজ করবে আর থাকবে খাবে। অধিকারী সে দাড়িওয়ালা বৃদ্ধ লোকটি, সেও এক অদ্ভুত ধরনের লোক। এই 62 বছরেও সে একেবারে বালকের মতো। বলিল, ও থাকতে পারবে না হুজুর, গাঁয়ের সব লোকের সঙ্গে একসঙ্গে আছে, তাই ও আছে ভালো। একলা থাকলে মন কেমন করবে, ছেলে মানুষ কি থাকতে পারে? আবার আপনার সামনে ওকে নিয়ে আসবো হুজুর।